নমস্কার, আমি ডাক্তার দেবব্রত সরকার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একজন চিকিৎসক এবং মেডকানেক্ট প্লাস ই-ক্লিনিকের প্রতিষ্ঠাতা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তি, যোগাযোগ, প্রাথমিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক চিকিৎসার ভূমিকা। হ্যাঁ, ভারতের 140 কোটি জনসংখ্যার জন্য একটি উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ডাক্তার সমাজের কাছে। তো এই বড় চ্যালেঞ্জটিকে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি সেই বিষয় নিয়ে আমি গত 10 বছর একটি রিসার্চ পেপার এবং প্রজেক্ট কমপ্লিট করেছি এবং সেটাই আপনাদের সাথে আমি কিছু বিষয়টা তুলে ধরব। WHO এর একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে 75% বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং উন্নত স্বাস্থ্য পরিকাঠামো শহরাঞ্চলে সীমাবদ্ধ, যেখানে মোট জনসংখ্যার মাত্র 27% বসবাস করে। গ্রামাঞ্চলে বসবাসকারী 70% মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পান না। অনেক রোগী সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পাওয়ার আগেই মারা যান। আমাদের দেশে অনেক রোগী এখনো প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য স্থানীয় কোয়াক প্র্যাকটিশনার বা স্থানীয় ফার্মেসির উপর নির্ভর করে। আজ সরকারি ও বেসরকারি মিলিয়ে 612টি মেডিকেল কলেজে মোট প্রায় 92,000 MBBS আসন রয়েছে। আমার মতে এই চিকিৎসকরা যদি পুরোপুরি মানুষের সেবায় নিয়োজিত হন, আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব। প্রতিরোধ, প্রাথমিক রোগ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা হলো এমন একটি বেঁচে থাকার উপায় যেখানে সঠিক স্বাস্থ্য পরিকাঠামো নেই। এই বিষয়ে বলার আগে আমরা প্রযুক্তির কয়েকটি বিষয় নিয়ে আগে আলোচনা করব, যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সম্বন্ধে। EMR হলো এমন একটি সফটওয়্যার যেখানে আমরা পেশেন্টের যাবতীয় তথ্যাদি স্টোর করি এবং সেখান থেকে আমরা ডিজিটাল প্রেসক্রিপশন এবং সমস্ত রকম ডিজিটাল সিস্টেমে আমরা পরিষেবা দিতে পারি। EMR এর কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে, যেমন ডিজিটাল প্রেসক্রিপশনে হাতে লেখা প্রেসক্রিপশনের তুলনায় ভুল ত্রুটি কম হয়, রোগীর সমস্ত মেডিকেল রেকর্ড সঠিকভাবে সুরক্ষিত থাকে, রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা সহজ হয়। রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগীদের ফলো আপ করা, রোগের গতিবিধি পর্যালোচনা করা যায়, রোগীরা তাদের মেডিকেল রেকর্ড, ডিজিটাল প্রেসক্রিপশন দেখতে পারে। EMR রোগ ও ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণায় সাহায্য করে। পুরনো রিপোর্ট থাকার জন্য বারবার টেস্ট করার প্রয়োজন কমে যায়। আগামীতে EMR এর একটা বিশেষ রোল রয়েছে আধুনিক স্বাস্থ্য পরিষেবায়। ক্লিনিক এবং ডক্টরের জন্য এটা খুব উপকারী একটি সফটওয়্যার, যেখানে আমাদের ম্যানুয়াল প্রেসক্রিপশনে স্টোরেজ অনেক বেশি লাগে, এখানে অনেকটা স্পেস সেভ করা যায়, অপারেশন কস্ট অনেক কমানো যেতে পারে। মেডিকেল ফ্যাসিলিটিস একে অপরের সাথে কন্ট্যাক্টের ক্ষেত্রে এটা আমাদের বিশেষভাবে হেল্প করে থাকে এবং বিভিন্ন রকম রিমাইন্ডার, পেশেন্টের বুকিং রিমাইন্ডার, ফলো আপ কল এই ধরনের সফটওয়্যারটি ইউজ করে করা যেতে পারে। রিসার্চের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ পেশেন্টের পুরনো রিপোর্টস এবং একই ট্রিটমেন্ট বা একই ওষুধ বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই রিসার্চেও EMR আমাদের হেল্প করে। এবং স্টাফদের মধ্যে কমিউনিকেশনে, একটা পেশেন্ট কখন দেখিয়ে গেছেন, আবার নেক্সট কখন আসবেন, বিভিন্ন রকম কমিউনিকেশনে স্টাফদের মধ্যে এটা খুব ভালোভাবে হেল্প করে। দ্বিতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব টেলিমেডিসিন। টেলিমেডিসিন অর্থাৎ অডিও বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারবাবুর সাথে দূরবর্তী স্থান থেকে ভিডিও কনসালটেশন মানে পরামর্শ নেওয়াটাকে টেলিমেডিসিন বলা হয়। টেলিমেডিসিনের বিশেষ কয়েকটি দিক হচ্ছে, গ্রামাঞ্চলে স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুদের সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের মাধ্যমে আমরা একজন সুপার স্পেশালিস্ট স্পেশালিস্টকে কানেক্ট করতে পারি। ইনফেকশাস ডিজিজ অনেক সময় থাকে, আমরা সাধারণ সুগার, প্রেশার, সুগারের বা
যেগুলো ক্রনিক ডিজিজ রয়েছে, প্রথমবার দেখানোর পরে ফলো আপে বারবার ক্লিনিকে আসার প্রয়োজন হয় না, টেলিমেডিসিনের মাধ্যমে সেটা সলভ করা যেতে পারে এবং ইনফেকশন ডিজিজ হওয়ার থেকে আমরা দূরে থাকতে পারি। যে স্থানে পোর ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে এটা অনেকটা হেল্প করে থাকে আমাদের। টাইম সেভ হয়, ফ্যামিলি কানেকশন, বাড়ির লোক প্রেজেন্ট থাকে এবং সেই রকম ভাবে আমরা টেলিমেডিসিন করতে পারি। প্রাইমারি কেয়ার এবং ক্রনিক কন্ডিশন যেমন ডায়াবেটিসের ম্যানেজমেন্টে খুব ভালোভাবে টেলিমেডিসিনের রোল রয়েছে। গ্রামাঞ্চলে রিমোট হেলথ কেয়ারে টেলিমেডিসিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রয়েছে। টেলিরেডিওলজিতেও আমাদের টেকনোলজির অনেকটা রোল রয়েছে, কারণ গ্রামাঞ্চলে যদি রেডিওলজি সবসময় অ্যাভেলেবেল না থাকার দরুন আমরা পিএসিএস সিস্টেম বলে একটা পরিষেবা রয়েছে, যেখানে এক্স রে গ্রামাঞ্চলে তোলার পরে সেটা ডিজিটাল সিস্টেমে শহরাঞ্চল থেকে একজন ডাক্তারবাবু, একজন সিনিয়র রেডিওলজিস্ট, উনি তার ওপিনিয়ন দিতে পারবেন। তো এটা একটা টেলিরেডিওলজির একটা পরিষেবা আমরা অনলাইন সিস্টেমে দিতে পারি। কিছু বেটার বেনিফিট হচ্ছে বেটার অ্যাক্সেস কেয়ার। আরেকটি বিষয় নিয়ে আমরা বর্তমানে বিশেষভাবে আলোচনা করতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ কেয়ারে কিভাবে আমাদের আগামীতে হেল্প করতে চলেছে। বর্তমানে আমরা সিরি, কর্টনা, ওকে গুগল এই ধরনের কিছু অটোনোমাস প্রসিডিওর আমরা দেখতে পাই এবং সেগুলো আমরা ডে টু ডে লাইফে অলরেডি ইউজ করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং দুটো প্রসিডিওরে আমরা ডিভিশন করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েকটা বেসিক দিক হচ্ছে বেটার কোয়ালিটি এন্ড প্রিসিশন। মানুষের ক্ষেত্রে যে হিউম্যান এরর্স অনেক সময় রয়েছে, কন্টিনিউয়াস মানুষের ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে অনেক সময় হিউম্যান এরর আমাদের হয়। এআই এর ক্ষেত্রে সেগুলো আমরা মিনিমাইজ করতে পারি। এআই আমাদের অনেকটা সময় এই ক্ষেত্রে মানে সেভ করতে সুবিধা করবে এবং এআই এর 24/7 আমরা এআই কে কাজে লাগাতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কয়েকটা দিকে আমরা ইউজ করেছি বর্তমানে, সেগুলো আমি জাস্ট সংক্ষেপে মেডিকেল ইমেজিং ক্ষেত্রে ইউজ হয়, আর্লি ডিটেকশন অফ ডিজিজ অ্যান্ড ক্রিটিক্যাল ইভেন্টস, এরকম কিছু স্মার্ট ওয়াচ এখন বর্তমানে আমরা ইউজ করছি, যেখানে প্রিভেনশনের দিকে আমাদের অনেকটাই হেল্প করে, কারণ এখানে এই ধরনের স্মার্ট ওয়াচে আমাদের পালস রেট, ব্রিদিং সাইকেল, বিপি এটসেট্রা মনিটরিং করা সম্ভব হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে ড্রাগস ডিসকভারি এন্ড ক্লিনিক্যাল ট্রায়ালসে এআই একটা বিশেষ রোল রয়েছে। ভার্চুয়াল মেডিকেল অ্যাসিস্ট্যান্টেও আমরা এআই কিছু বেনিফিটস রয়েছে। ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম, এগুলো ডিটেলসে এখন আমি আর যাচ্ছি না। ভার্চুয়াল নার্সিং এন্ড সিমটম অ্যাসেসমেন্ট, যেগুলো আমরা কোভিড-19 এর সময় সিমটম চেকার দিয়ে কিছু কেস আমরা অলরেডি ফিল্টার করেছি, এরকম এই ধরনের কিছু মোবাইল অ্যাপ্লিকেশন আমরা অলরেডি দেখেছি। রিমোট পেশেন্ট মনিটরিং এ বর্তমানে অনেক আইসিইউ রয়েছে, যারা ওয়েল ট্রেন্ড আইসিইউ ম্যানেজার্স যারা রয়েছে, আইসিইউ ডক্টরস রয়েছে, তারা বাইরের থেকে রিমোটলি যে হসপিটালসগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল করছে। টেকনোলজি ক্লিনিক ম্যানেজমেন্টে আমরা বেশ কিছু জায়গায় ইউজ করছি বর্তমানে, সেটা হচ্ছে কিউ ম্যানেজমেন্ট অ্যান্ড লাইভ ট্র্যাকিং, যেখানে মোবাইলে অ্যাপের মাধ্যমে বুকিং এবং লাইভ সিরিয়াল ফ্যাসিলিটি রয়েছে, যাতে পেশেন্টের একসাথে অনেক রকম গ্যাদারিং যাতে না হয়, সেই বিষয়গুলো রয়েছে। এখানে কিছু বেনিফিটস, স্মার্ট কিউ সিস্টেমের ওয়েট টাইমটা অনেকটা কম হবে, ওয়ার্কফোর্স এফিসিয়েন্সি ভালো থাকবে, এগুলো কি বেনিফিটস রয়েছে। কিওস্ক সেলফ সার্ভিস টেকনোলজি আমরা বর্তমানে বহু মেট্রো সিটিতে ইউজ হচ্ছে, যেখানে ভাইটালস চেক করা, পালস, বিপি, স্যাচুরেশন, ওয়েট, এগুলো কিওস্ক বেসড সেলফ সার্ভিস চালু করা হয়েছে এবং সেখান থেকে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টরের সাথে অনলাইন কনসালটেশন ব্যবস্থা করা হয়েছে। অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম আমরা বর্তমানে ইউজ করছি, যেখানে ডক্টরদের নিজেদের কনভিনিয়েন্স টাইম শিডিউল দেখে ডক্টর নিজের কতজন পেশেন্ট দেখবেন না দেখবেন সেগুলো অনেকটাই কন্ট্রোল করা অনলাইন বুকিং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। অনলাইন বুকিং অ্যাপের বিশেষ কিছু বেনিফিটস হচ্ছে 24/7 বুকিং সিস্টেম থাকছে, এগুলো কিছু বেনিফিটস এখানে ইনক্লুড করেছি আমি।
কল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হেলথ কেয়ারে দেখা যাচ্ছে প্রচুর আমাদের সাপোর্ট কল আছে। একটা পেশেন্ট দেখানোর পর থেকে তার কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে একটা যদি নাম্বার আমরা ইউজ করি, সেই নাম্বারটা অনেক সময় বিজি শো করে, সেটা আমরা IVR মানে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স বলে একটা সিস্টেম রয়েছে, যেখানে মাল্টিপল কল আসলে মাল্টিপল এজেন্ট বা সাপোর্ট সিস্টেম বা হেলথ কেয়ার অপারেটর যারা রয়েছেন তারা এইভাবে বিভিন্ন কলকে হ্যান্ডেল করতে পারবে। বিলিং ম্যানেজমেন্ট এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে খুব ভালোভাবেই হচ্ছে। এখানে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইন হেলথ কেয়ার। EHR অর্থাৎ ইলেকট্রনিক হেলথ রেকর্ড, সেখান থেকে বেসিক কিছু ডেটা আমরা CRM এ ইনপুট করি, যেখান থেকে আমরা পেশেন্টকে রিমাইন্ডার কল করা, পেশেন্টকে পার্সোনালাইজড কিছু কন্টেন্ট সেন্ড করা, কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকলে তাকে কোনো হেলথ আর্টিকেল প্রোভাইড করা, এই ধরনের কমিউনিকেশন আমরা অলরেডি করছি। এবং সেক্ষেত্রে CRM এর মাধ্যমে ফলো আপ কল, পেশেন্ট দেখিয়ে যাওয়ার পরে কেমন থাকছেন, রিমাইন্ডার কল। অনেক সময় দেখা যায় পেশেন্ট তার বুকিং ভুলে যান এবং পরবর্তীতে হয়তো অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অনেকদিন পরে আসেন, সেক্ষেত্রে রোগের অনেকটা সমস্যা হওয়ার পরে উনি আসেন, সেক্ষেত্রে আমরা রিমাইন্ডার কলের মাধ্যমে সেটা সলভ করি। রিটেনশন সার্ভে এবং ফিডব্যাকও আমরা CRM এর মাধ্যমে করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশ কয়েকটি জায়গায় আমরা কাজে লাগাচ্ছি, যেমন হচ্ছে ইনফরমেশনাল সাপোর্ট, বেসিক ইনফরমেশন, ডাক্তারবাবু কোথায় বসছেন, কখন বসছেন, এই ধরনের কিছু সাপোর্ট সিস্টেম আমরা এর মাধ্যমে প্রোভাইড করছি। শিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট, বুকিং অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্টের বেসিক ইনফরমেশন কালেক্ট করা, এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন অলরেডি চলছে। QR কোড বেসড হেলথ কার্ড ফ্যাসিলিটিতে বর্তমানে যে পেপার রেকর্ড সিস্টেমটা ছিল সেটাকে আমরা QR কোডে রিপ্লেস করতে পেরেছি। সেখানে ম্যাক্সিমাম পেশেন্টের ডেটা, তার সমস্ত মেডিকেল ফাইলস, ল্যাব ফাইলস সমস্ত এখানে লোড থাকে। বারবার পেশেন্টের রিপোর্ট বা প্রেসক্রিপশন সাথে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না, একটি QR কোড বেসড হেলথ কার্ডের মাধ্যমে উনি সমস্ত পরিষেবাগুলো পাচ্ছেন। মেডিসিন হোম ডেলিভারিও এখন আমরা অনলাইন অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই মানুষ মেডিসিন হোম ডেলিভারির সুবিধাগুলো টেকনোলজির মাধ্যমেই পাচ্ছে। এখানে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রোল অফ কমিউনিকেশন ইন হেলথ কেয়ার। যোগাযোগ ব্যবস্থা, ডাক্তার এবং পেশেন্টের মাঝখানে যে যোগাযোগের যে গ্যাপ তৈরি হয়, সেটা আমরা অনেক সময় টেকনোলজির মাধ্যমে, এবং যোগাযোগটা কিরকম হবে সেই বিষয়ে আমি একটু আলোচনা করছি। যোগাযোগের ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে পেশেন্টের ডিস্ট্রাস্ট এবং ডিসকমফোর্ট। অনেক সময় ভরসার একটা মানে বিশ্বাস না থাকার দরুন এই প্রবলেমটা হয়। ল্যাঙ্গুয়েজে কিছু প্রবলেম থাকে এবং অনেক সময় ডাক্তারবাবুদের প্রচন্ড ব্যস্ততার কারণে নেক্সট অ্যাপয়েন্টমেন্টের জন্য পেশেন্ট সরাসরি সহজভাবে পেশেন্ট কথা বলতে পারেন না। কমিউনিকেশন বা যোগাযোগ হেলথ কেয়ারে কেন ইম্পর্টেন্ট, সেটার প্রথম কারণ হচ্ছে অ্যাকুরেট ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট ডিসিশন। কনসালটেন্সি আমরা বলি যে কনসালটেন্সি ইজ দ্য কনভারসেশন বিটুইন টু এক্সপার্টস। দুজন এক্সপার্টের মধ্যে কনভারসেশনটাকেই আমরা কনসালটেন্সি বলি। পেশেন্ট তার সিমটমস বা রোগের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে এক্সপার্ট, তারা সমস্ত কিছু বলতে চান, আর ডাক্তারবাবুরা তাদের ডায়াগনোসিস বা মেডিকেল সায়েন্সে এক্সপার্ট। তো দুজন যদি প্রপার কনভারসেশন না হয় তাহলে একেবারে ডায়াগনোসিস করা কখনোই সম্ভব হয় না। পেশেন্টের সাথে সময় নিয়ে কথা বললে পেশেন্টের ভয় যেটা থাকে রোগ নিয়ে সেটা অনেকটাই কমে যায় এবং ডাক্তারবাবুকে সমস্ত কথা ওনারা ডিটেলসে বলতে পারেন। গুড রিলেশনশিপ ডক্টর এবং পেশেন্টের মধ্যে থাকলে একটা প্লাসিবো এফেক্ট কাজ করে এবং সেই প্লাসিবো এফেক্টের জন্য রোগ অনেক তাড়াতাড়ি ছাড়ে। এবং পেশেন্টকে সমস্ত রোগ বিষয়ে তাকে যদি আমরা সমস্ত কিছু জানাই তাহলে কনসেন্ট, মানে মেডিকেল সায়েন্সে খুব ইম্পর্টেন্ট কনসেন্ট নেওয়া, যে একটা অপারেশন হবে কি হবে না বা নেক্সট প্ল্যান কি রয়েছে, সেই কনসেন্ট দিতেও পেশেন্ট সুবিধা হয়, কনসেন্ট পেশেন্ট দিতে সুবিধা হয়। এখানে কিছু এফেক্টিভ হেলথ কমিউনিকেশনের কিছু টেকনিক্স রয়েছে, এগুলো আমি জাস্ট ঠিকঠাকভাবে এখানে লেখা রয়েছে। এই সমস্ত টেকনোলজি এবং আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারা প্রাথমিক চিকিৎসক রয়েছেন বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে বা যারা লোকাল জেনারেল প্র্যাকটিশনার রয়েছে, ইনাদের মাধ্যমে আমরা একটা হেলথ মেনটেনেন্স অর্গানাইজেশন অথবা স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সংস্থা তৈরি করতে পারি, যেখানে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যে কোনো পেশেন্টের রোগটাকে ডায়াগনোসিস করবেন এবং প্রয়োজনে স্পেশালিস্টের কাছে রেফার করবেন। বর্তমানে দেখা গেছে যে মানুষ সঠিক পরামর্শ মানুষ বুঝতেই পারেন না
যে এক্স্যাক্টলি কোন ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ধরে নিই বুকে ব্যথা হচ্ছে, তো ব্যথার জন্য আমি প্রথমে কার্ডিওলজিস্টের কাছে যাব না চেস্ট ফিজিশিয়ানের যাব না প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাবো, এই নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। তো দেখা যায় যে বুকে ব্যথার জন্য আমরা অনেক সময় কার্ডিওলজিস্টের কাছে চলে যাই। তো সেখানে অনেক সময় ডাক্তারবাবু খুব ব্যস্ততার মাঝখানে কার্ডিওলজিস্ট যিনি আছেন উনি নিশ্চয়ই চাইবেন যে ওনার যাতে একটা কেসও আনডায়াগনোসড না হয়, তো উনি ইসিজি, ইকো, টিএমটি যত রকম টেস্ট আছে সবকিছুই করবে। তো দেখা গেল যে হয়তো সেই পেশেন্টটার কোন রকম গ্যাস্ট্রাইটিসের বা খাবার দাবার অনিয়মের জন্য বা বুকের ব্যথাটা কোনো সামান্য একটা কারণেই হচ্ছিল, দেখা গেল সেখান থেকে কোনো কিছু পাওয়া গেল না, আবার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গেলেন, সেখানেও তার এন্ডোস্কোপি বা আলট্রাসোনোগ্রাফি অনেকটা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তো আমার মতে যদি এই সিস্টেমটাকে আমরা একটা হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশনের মাধ্যমে করতে পারি প্রত্যেকটা জায়গায়, যে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডক্টর, এমবিবিএস ডক্টর, উনি আগে কেসটা ডায়াগনোসিস করবে, মানে ডাইরেক্ট স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্টের কাছে না গিয়ে উনি ডায়াগনোসিস করবেন এবং উনি প্রয়োজনে সুপার স্পেশালিস্ট ডক্টরের সাথে বা স্পেশালিস্ট ডক্টরের সাথে টেলিমেডিসিন ভিডিও কলে আলোচনা করবেন বিষয়টা নিয়ে এবং ফাইনাল ডায়াগনোসিস কনফার্ম করবেন। এই প্রসিডিওরে যদি করা যায় তাহলে অনেকটা আমাদের রিসোর্স মিস ইউটিলাইজেশন হবে না। এইচএমও বা হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশনের কিছু বেনিফিটস হচ্ছে, একটা বেটার হেলথ কেয়ার ফ্যাসিলিটি দেওয়া যেতে পারে অ্যাফোর্ডেবল প্রাইসে, আননেসেসারি কোনো রেফারেল আমাদের হবে না এবং অনেক কম ওষুধে তার হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা বেটার হবে। ধরে নিন একটা গ্যাস্ট্রাইটিসের পেশেন্টের ডায়েট এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যোগব্যায়াম, এগুলো প্রাথমিক ট্রিটমেন্ট আমাদের প্রয়োজন হয়। তো এই গাইডলাইন্সটা যদি একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান প্রোভাইড করেন তাহলে অনেক কম ওষুধে ট্রিটমেন্ট করা পসিবল হবে। এবং এই ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেম যেটা আমি আলোচনা করলাম, যে সফটওয়্যার গুলো অত ডিটেলে হয়তো আলোচনা করতে পারলাম না, সময়টা লিমিটেড, তো সেই বিষয়গুলো আমরা অলরেডি ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে একটা প্রপার হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশন আমরা কিন্তু ডেভেলপ করতে পারবো। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যায়, কারণ গ্রামাঞ্চলে সমস্ত জায়গায় প্রপার ক্লিনিক ওপেন করা বা প্রত্যেকটা জায়গায় সার্ভিস প্রোভাইড করে দেওয়া ভীষণ চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে আমরা একটা মোবাইল হেলথ ক্লিনিক ইউনিট তৈরি করতে পারি, যেখানে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি পারমিশন এখন দিচ্ছেন যে একটা ইউএসজি, একটা মিনিমাম ল্যাবরেটরি সাপোর্ট এবং একজন ফিজিশিয়ান একটা পার্টিকুলার লোকেশনে একটা মোবাইল হেলথ ক্লিনিক অপারেট করা যেতে পারে, যেখানে মানুষকে বেসিক সার্ভিস আমরা বেসিক হেলথ কেয়ার সার্ভিসেস প্রোভাইড করতে পারি। এতে কস্ট এফেক্টিভনেস, ভালো হেলথ কেয়ার ফ্যাসিলিটি এবং সমস্ত ধরনের লোকেশনকে কভার করা যেতে পারে। আচ্ছা, তো এই টেকনোলজির মাধ্যমে আমরা এই হেলথ মেইনটেনেন্স অর্গানাইজেশন এবং ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে একটা প্রাইমারি হেলথ কেয়ার এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ারের বিষয়ে আমরা একটা বেটার হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে পারি। এবার কিছু বেসিক জিনিস নিয়ে আমি একটু আলোচনা করব, যেমন কয়েকটা টপিক আমার মনে হয়েছিল শেয়ার করা দরকার আছে, যা হয়ে গেল টেকনোলজির পার্ট। এবার আমরা একটু আমাদের কয়েকটা রোগ বিষয়ে আমরা একটু আলোচনা করব এবং এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে 10-15 মিনিটের জন্য আমি সেটা একটা ইন্টারেক্টিভ সেশন রাখবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জানতে পারেন, ডাক্তারবাবু রয়েছেন, আমরা দুজনে একটু সাপোর্ট করবো। তো আমরা দেখে নিচ্ছি কয়েকটা টপিক নিয়ে এবার আমরা আলোচনা করছি। যেমন আমাদের ম্যাক্সিমাম পেশেন্টের গ্যাস্ট্রাইটিসের খুব একটা কমন প্রবলেম বর্তমানে, তো গ্যাস্ট্রাইটিস নিয়ে একটু আলোচনা করব আমি। একটু সময় নিয়ে নিচ্ছি, ইন্টারনেটটা হচ্ছে। আমি কিছু হেলথ আর্টিকেলস লিখেছি আমার অভিজ্ঞতার উপর বেস করে, তো সেটা ডাক্তারবাবু দেখবেন কেমন কতটা হয়েছে, আমি একটু আলোচনা করতে চাইবো। গ্যাস্ট্রাইটিস বা গ্যাস বা অম্বল, এই যে কমন টার্মসগুলো আমরা ইউজ করছি, সেক্ষেত্রে অনেকেই অনেকদিন ধরে ভুগছেন। সেখানে আমি আমার 10 বছর এক্সপিরিয়েন্সে আমার যেটা মনে হয়েছে, ম্যাক্সিমাম মানুষের ডায়েট এবং লাইফস্টাইলের প্রবলেম রয়েছে। কখন
কোন খাবারটা খেতে হয়, আমাদের বাড়িতে সবকিছুই থাকে, বাট আমরা কখন কোনটা খাবো সেটা জানি না। তো লাস্ট 10 ইয়ার্সে আমি এটা ম্যাক্সিমাম আমার যারা 10 to 15,000 যারা পেশেন্ট রয়েছে তাদের উপর আমি অ্যাপ্লাই করেছি, এবং এরকম কেস অনেক পাওয়া গেছে যে 40 ইয়ার্সের গ্যাস্ট্রাইটিস কি 10 বছরের পুরনো গ্যাস্ট্রাইটিস সারছে না, তারা কিন্তু 10-15 দিনে সুস্থ হচ্ছে। তো ডায়েট নিয়ে আমি একটু বলবো, গ্যাস্ট্রাইটিস সারানোর যে কয়েকটা উপায় রয়েছে। প্রথমেই সেটা হচ্ছে যে সময়ে খেতে হবে, মানে 4 ঘন্টা অন্তর আপনাদের 5 বার খাবার দাবার খেতে হবে, এবং পরিমাণটা অল্প অল্প করে 4 ঘন্টা অন্তর বাঁচবে। আমরা বলছি দিনের বেলা শুধুমাত্র চালের তৈরি খাবার, কারণ চাল বা রাইস হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল, কোলেস্ট্রল ফ্রি, ফ্যাট ফ্রি। বর্তমানে রুটির মধ্যে গ্লুটেনের একটা প্রবলেম রয়েছে, তো গ্লুটেন অ্যালার্জি বা গ্লুটেন হাইপারটেনসিভিটি অনেকেরই থাকে, তো আমরা চালের তৈরি খাবারের দিকে বেশি জোর দিচ্ছি। 4 ঘন্টা অন্তর 5 বার, মানে সকালে যদি ঘুম থেকে উঠেই আধ ঘন্টার মধ্যে একটু যদি আমরা মুড়িটা ভিজিয়ে খাই, এটা খুব উপকারী খাবারের মধ্যে পড়ছে। চা কফিটা আমরা সবারই বন্ধ করে দিয়েছি। প্রায় 10,000 থেকে 15,000 মানুষের চা, মানে ট্যানিন এবং ক্যাফিন আমাদের শরীরে খাবার থেকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি শোষণে বাধা দিচ্ছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে আধ ঘন্টার মধ্যে মুড়ি, 10টার মধ্যে একটা ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, সবজি দিয়ে 1 মুঠো ভাত খেতে পারি, দুপুরে 2 মুঠো ভাত, সন্ধ্যের দিকে একটু মুড়ি সবজি, দুধ বা ছানা, এবং ডিনারটা আমরা রাত 9টার মধ্যে কমপ্লিট করতে পারি। এই 4 থেকে 5 বার যে মানুষই খাবে, এটা কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকেরই গ্যাস্ট্রাইটিসের প্রবলেম ম্যাক্সিমাম সলভ হয়ে যাচ্ছে, আনলেস আনটিল সেটা যদি কোনো রকম এইচ পাইলোরি ইনফেকশন বা আরো কোনো ফার্দার প্রবলেম থাকে, সেটা আমরা ডাক্তারবাবুরা এক্সপ্লোর করছি, সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি সাপোর্টও লাগে। সেটা 1% পেশেন্টের ক্ষেত্রে, 99% পেশেন্ট এই প্রবলেমটা এইভাবেই সলভ করতে হয়ে যাচ্ছে। সেকেন্ড একটা বার্নিং টপিক নিয়ে আমি আলোচনা করব, ফ্যাটি লিভার। ম্যাক্সিমাম মানুষের আজকাল দেখা যাচ্ছে ফ্যাটি লিভার স্টেজ 1, 2, 3 এরকম কিছু রিপোর্ট আসছে, যেটা নিয়ে আমরা খুব প্যানিক করি। তো ফ্যাটি লিভারে বেসিক্যালি যদি আনট্রিটেড অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এবং সেখান থেকে সিরোসিস অব্দি একটা প্রবলেম হচ্ছে। মানে সবসময় যে মদ খেয়ে ফ্যাটি লিভার হবে, অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক দুটো ক্যাটাগরি রয়েছে। তো ফ্যাটি লিভারে আমরা দেখলাম যে টাইমে যারা খাচ্ছেন না, অনেকক্ষণ না খেয়ে একবারে পেট ভরে মাছ মাংস যখন আমরা খাচ্ছি, আমরা বাঙালি একবারে খেতে ভালোবাসি, তো সেক্ষেত্রে ফ্যাটি লিভারের টেন্ডেন্সিটা বাড়ছে। এটা ওভারকাম করার একটাই উপায়, অল্প অল্প করে 4 ঘন্টা অন্তর 5 বার খেতে হবে। আইবিএস আরেকটি সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম। অনেক পেশেন্ট দেখা যায় যে দীর্ঘদিন পেটের প্রবলেম, পেট ফেপে যাওয়া, লুজ মোশন বা কনস্টিপেশন, এই ধরনের অনেক রকম প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আইবিএস এর পেশেন্টের দেখা যায় যে এনজাইটি বা টেনশন যাদের অনেক বেশি রয়েছে, পেটের সমস্যা কিন্তু তাদের অনেকটা বেশি হয়। তো সেখানে আমরা বলছি যোগ ব্যায়াম, প্রাণায়াম, এগুলো অনেকটাই আমাদের রিকভারিতে হেল্প করছে আইবিএস এর পেশেন্টের ক্ষেত্রে, এবং সেখানে ফুড হ্যাবিট এবং ডায়েট এবং লাইফস্টাইলের ভীষণভাবে রোল রয়েছে সেখানে এই আইবিএস এর ট্রিটমেন্ট। থাইরয়েড সম্বন্ধে আমাদের অনেক রকম মিসকনসেপশন থাকে। তো থাইরয়েডের মেডিসিন সকালেই আমাদের খেয়ে নেওয়া উচিত খালি পেটে, তারপরে 1 ঘন্টা বাদে খাবারটা খেতে হবে। বাঁধাকপি, ফুলকপি এগুলো নিয়ে বা টমেটো, সয়াবিন নিয়ে অনেক রকম দেখি ভাবনা চিন্তা মানুষ বেশি করছে। তো দেখা গেছে রিসার্চে 150 গ্রামের বাঁধাকপি বেশি না খেলে থাইরয়েডের খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। তো অল্প পরিমাণে যে কোনো খাবারই আপনারা খাবেন, খুব বেশি কনফিউশন করবেন না। ডায়েট লাইফস্টাইলটা অল্প অল্প করে বারে বারে খেতে হবে। ডায়াবেটিস নিয়েও আমি বেশ কিছুদিন ধরে রিসার্চ করলাম, এবং আমার মনে হয়েছে ডায়াবেটিস নিয়ে বেশ কয়েকটা টপিক আমাদের খুব বার্নিং টপিক। যে আমরা অনেকেই ভাবি যে হয়তো ভাত খেলে কি বা মিষ্টি খেলে কি ডায়াবেটিস হবে, এরকম কোনো ম্যাটার নেই। ভাত বা মিষ্টির কারণেই বা মিষ্টি খাওয়ার কারণে ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, হেরিডিটি, অনেক রকম ফ্যাক্টরস রয়েছে। জেনেটিক ফ্যাক্টরস থেকে শুরু করে প্যানক্রিয়াসের বিটা সেলসের উপর একটা প্রবলেম হয়, আইদার ইনসুলিন কম তৈরি হয় অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই ধরনের কিছু ফ্যাক্টরস রয়েছে। ডায়াবেটিসে আমরা সব ধরনেরই খাবার আমার পেশেন্টদেরকে আমরা দিচ্ছি। এটা জাস্ট একটা অবজারভেশনাল স্টাডি, আমার সাথে অনেকের মত নাও মিলতে পারে, বাট আমার স্টাডিতে দেখা গেছে যে অল্প অল্প করে আমরা পেশেন্টদেরকে 2 বারে ভাত দিয়েছি, রুটি বন্ধ করেছি, এবং রেজাল্ট খুব ভালো এসেছে তাতে। আর আরেকটা বিষয় নিয়ে আমাদের জানা উচিত, হেলথ চেক আপ আমাদের কভার করা উচিত বা কেন করা উচিত। আমরা দেখছি যে প্রাইমারি কেয়ার, ডায়েট, লাইফস্টাইল নিয়ে আমরা অতটা ভাবি না। আমরা যখন হয়তো খুব প্রবলেমে পড়ি, তখন কোনো একজন ডক্টরকে অথবা কোনো একটা হসপিটালে আমরা যাই। তো আমরা যদি রেগুলার হেলথ চেক আপে থাকি, আমার রেকমেন্ডেশন হচ্ছে যে
50 বছরের উপরে যারা রয়েছেন তারা প্রতি বছর বেসিক যে হেলথ চেক আপ রয়েছে বা ডাক্তারবাবুদের দেখানো অ্যানুয়ালি দেখানো উচিত। আর 50-এর নিচে 30 থেকে 50-এর 3 থেকে 5 বছর অন্তর হেলথ চেক আপ করা উচিত। হেলথ চেক আপের মধ্যে লিভার ফাংশন, কিডনি ফাংশন, থাইরয়েড, লিপিড প্রোফাইল, এই ধরনের কিছু বেসিক ইনভেস্টিগেশন, জেনারেল স্ক্রিনিং টেস্ট গুলো করে নেওয়া উচিত। ডায়াবেটিসে আরেক মানুষের কনসেপশন থাকে যে ডায়াবেটিসে ইনসুলিন শুরু হওয়া মানে কি রোগীর অবস্থা আশঙ্কাজনক। না, ডায়াবেটিসে ইনসুলিন শুরু হওয়া মানে আশঙ্কাজনক নয়। ডায়াবেটিসে ইনসুলিন দেওয়া অনেক ভালো এবং যেটা ডাক্তাররা ঠিকঠাক ভাবে দিয়েছেন। তো এই ধরনের, তারপরে ডিম নিয়ে অনেকের কনফিউশন রয়েছে যে কোলেস্ট্রলের ডিম খাওয়া যাবে কি যাবে না, বা কুসুমটা খাবো কি খাবো না। অ্যাজ পার আমেরিকান কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের রিসার্চে পাওয়া গেছে যে ডিমের কুসুমে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং সেটা গুড কোলেস্ট্রল, দ্যাট ইজ দ্য এইচডিএল কোলেস্ট্রল বাড়াতে হেল্প করে। তো এরকম ছোট ছোট কিছু টপিকস রয়েছে, আরো ডিটেলস হয়তো আলোচনা করা যাবে। তো আপাতত আমি এইভাবেই এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারি। কোলেস্টেরলটা নিয়ে একটু যদি বলেন, খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু বলেন, আরেকটু যদি বলেন। কোলেস্ট্রলের মধ্যে অনেক রকম ক্যাটাগরি থাকে, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসাইড। তো বর্তমানে যেটা অনেকের ক্ষেত্রে মানে অনেকে প্যানিক হচ্ছেন, ট্রাইগ্লিসাইড 300, 400 এই নিয়ে অনেকে ট্রাইগ্লিসাইড নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে বা টোটাল কোলেস্ট্রল একটু বাড়ছে। আমরা জেনারেলি খারাপ মার্কার বলি এলডিএল কে, দ্যাট ইজ দ্য ব্যাড কোলেস্ট্রল। এবং এলডিএল আমাদের কতটা রাখতে হবে সাধারণ মানুষের, যে কোনো একটা নর্মাল সেডেন্টারি লাইফস্টাইল, যারা নর্মাল লাইফস্টাইলে রয়েছে তাদের 100-র মধ্যে থাকলেই নর্মাল। যদি আপনার সুগার, প্রেসার, এই ধরনের কিছু কোমরবিডিটিস বা কোনো জেনেটিক ফ্যাক্টর বা বাড়িতে কারো প্রবলেম আছে, হার্টের প্রবলেম, তো সেক্ষেত্রে আমরা 70 টার্গেট নিই, 70-র মধ্যে রাখা। ট্রাইগ্লিসাইডে দেখা যাচ্ছে যে 200, 300 বা 400-তে মেডিসিন দেওয়ার কোনো রেকমেন্ডেশন নেই। কার্ডিওলজিস্টরা যেটা বলেন সেটা 1000, 1100, 1200 গেলেই আমরা কিন্তু বেশি রেকমেন্ড করি। বাট আমরা অনেকেই ট্রাইগ্লিসাইড কমানোর জন্য রেগুলার ওষুধ খাই, কিন্তু তাতেও কাজ হয় না। কাজ না হওয়ার কারণটাই হচ্ছে আপনার লাইফস্টাইল যখনই ঠিক থাকবে না, আপনি টাইমে যখন খাবেন না, সারা জীবনেও ট্রাইগ্লিসাইড ওষুধ দিয়ে কোনো ডাক্তারবাবু কমাতে পারবেন না। তো বেসিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমরা যাই খাই, মাছ খাবো, পোল্ট্রি, দেশি মুরগির মাংস খাবো, ডিম খাবো, খাসির মাংস 1 পিস 2 পিস খাবো, কারণ প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। মানে এইরকম নয় যে কোলেস্ট্রল মানে খাসির মাংস পুরোপুরি বন্ধ, অনেকেই সেটা করছেন, ডিম বন্ধ হয়ে যাচ্ছে, এটা করবেন না। ডিম 1 পিস অ্যালাউ হবে এবং কুসুম সমেতই খাওয়া যাবে। তো এই নিয়ে আপনি কোলেস্ট্রল এনিহাও ম্যানেজ করতে হবে। 3 মাস থেকে 6 মাসের মধ্যে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ওষুধ যদি লাগে সেটা ডাক্তারবাবু ভালো বুঝবেন। ঠিক আছে? ডক্টর সরকার কিছু বলেছেন, আমি এই বিষয়ে যতটা যোগ্য কোলেস্ট্রল যেটা, হাই কোলেস্ট্রল যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের এখানে দেশে যেহেতু আমরা বেশি কার্বোহাইড্রেট খাই, তাই ভাত এগুলো খাওয়া বেশি, এখানে ট্রাইগ্লিসাইডটা বেশি গুরুত্বপূর্ণ হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য। ট্রাইগ্লিসাইডটা আমরা চাই 150 নিচে রাখতে। এই জন্য আমরা যে ডায়েটারি মডিফিকেশন করি, অ্যাকচুয়ালি ইসকেমিক হার্ট ডিজিজ বা হাইপার কোলেস্টেরোলিয়া বা এগুলো লাইফস্টাইল জীবনশৈলী পরিবর্তন। ক্যালোরিটাকে একটা রুটিন রাখতে হবে, এক্সারসাইজ বা ওয়াকিং এটা ঠিক মতো করতে হবে, সিরিয়াস মুভি ছাড়তে হবে, যদি শরীরের ওজন বেশি হয় ওগুলো কমাতে হবে। আর সময় সঙ্গে কিছু এটা যদি না কমে, তো 400 ছিল, 250 কিন্তু আমরা আমার আগের চেয়ে 150 নিচে আর আমি যেটা বলি, যেটা মানে একটা স্ট্যাম্প তৈরি করছে যাদের কোলেস্ট্রলের বেশি থাকে। সব ক্ষেত্রে আমরা আলোচনা করি ঘি, বার্লা, মাখন, চর্বিযুক্ত মাংস, ডিমের কুসুম, দুধের সব, এটা স্ট্যান্ডার্ডে এগুলো দিচ্ছে তাদের কোলেস্ট্রলের বেশি থাকে। আর এরকম একটা লাইফ ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিডটা একটা হার্ট ডিজিজের লিস্ট একটা। সেখানে আগে অনেক সময় বলা হতো যে ওই মুসুরিটা না বা এই বিভিন্ন সবজি, কিন্তু এখন সেগুলো সব অর্থনীতি গেছে। এখন একমাত্র একটু মদ আর মাংস,
এখন ইউরিক অ্যাসিডের হাই ইনভেস্টের দুটি কারণ হচ্ছে অ্যালকোহলিজম অ্যান্ড হচ্ছে রেড মিট, এই দুটোকে অ্যাভয়েড করা সম্ভব। মন কারণে ছাড়া আমি কিছু অসুবিধা না, রেড মিটটা সবচেয়ে আলো করতে আমার সাথে একটু পাওয়া যেত। হ্যাঁ, তেমনি ওই দিনের ব্যাপারটা আমি যেটা আমার পেশেন্টদের বলি, ওই সপ্তাহে 2-3 দিন আমরা স্বচ্ছন্দ পাই কুসুম সময়, তো অসুবিধা। তো রোজ যদি কোনো না পাই হলো, কারণ যেহেতু তার নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, একটু সাবধান থাকাই না, ঠিক আছে। আর যেমন ওই পেট্রি বাসা সেটাও বলছেন গ্যাস্ট্রাইটিস, এটা আমি যেটুকু বলি যে এটা আমি স্ক্যান তৈরি করছি, টক ঝাল মিশে তেল মশলা কম 3-4 ধরনের খাবেন, যা কিছু খাবেন ঠান্ডা ও টাকা খাবেন, গরম কিছু খাবেন না, গ্যাস্ট্রাইটিসটা বাড়বে। এবং বাকি বিভিন্ন বিষয় লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, জীবনশৈলী পরিবর্তন যেটা বলা হয়েছে, তাদের ওজন কমানো, কম খাওয়া, লিমিটেড ক্যালোরি ইউজ করা এবং এক্সারসাইজ এবং খুব ঠিক আছে। আর কিছু? হ্যাঁ বলুন। আরেকবার ডায়াবেটিস। আমাদের এই বিজ্ঞান ও বিজ্ঞান পুরস্কার বিতরণটা শুরু করবো। ডাক্তারবাবু ডায়াবেটিসটা নিয়ে একটু বলে দিন, তারপরে। আচ্ছা, ডায়াবেটিসে আপনি কোনো পার্টিকুলার ডায়েট জানতে চাইছেন বা কি জানতে চাইছেন? টাইপ 1, টাইপ 2 সেই বিষয়ে। যেমন ডায়াবেটিস তো এই ধরনের টাইপ 1 আছে, টাইপ 2 রয়েছে, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস রয়েছে, এরকম জেস্টেশনাল ডায়াবেটিস মানে মাদের যেটা হয় এরকম 3-4 ধরনের 5 ধরনের ম্যাক্সিমাম ক্যাটাগরি রয়েছে। তো টাইপ 1 এবং টাইপ 2 এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। টাইপ 1টা ছোট সময় ধরা পড়ে, যেটাতে ইনসুলিন বডিতে জেনারেট হয় না, একদমই জেনারেট হয় না। আর টাইপ 2 হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে বাট কাজ করছে না বা অল্প পরিমাণে তৈরি হচ্ছে, পুরোটাই বিটা সেলের ফাংশনের উপর ডিপেন্ড করে হয়। তো টাইপ 1 যাদের রয়েছে তারা ইনসুলিন ডিপেন্ডেন্টই থাকবে। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসছে আমাদের কাছে যে স্যার টাইপ 1-এ কি কোনো রকম মেডিসিন আমরা দিয়ে কাজ করতে পারি কি না। টাইপ 1-এ আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্সি সবসময় থাকবে, সুতরাং কোনো কেউ যদি বলে থাকে যে টাইপ 1-এ বন্ধ করে দেওয়া হবে, সেটা হবে না। টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট এবং তাকে তার লাইফস্টাইল এবং ইনসুলিন ডিপেন্ডেন্সিটাকে এডুকেট করতে হবে, কিভাবে গ্লুকোমিটার ইউজ করতে হয়, কখন সুগার চেক করতে হয়, সেই নিয়ে তাকে এডুকেট করতে হবে। সেটাও ভয়ের কিছু বিষয় নয় যে টাইপ 1 হলে যে সারা জীবন মানে অসুবিধা হবে সেরকম কিছু না। ইনসুলিন সারা জীবনে নিয়ে যেতে হবে এবং একজন নর্মাল মানুষের মতোই তার ওনারও জীবনযাত্রা সেরকমই হবে। আর টাইপ 2 ক্ষেত্রে আমাদের মনিটরিংটা ফার্স্ট স্টেপে আমরা বলছি ডায়েট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সারসাইজ। ফার্স্ট ট্রিটমেন্ট, প্রথমেই ওষুধ বা ট্রিটমেন্টের মেডিসিন আমরা প্রেফার করছি না। প্রথমে আমরা HbA1c যেটা 3 মাসের গড়টাকে ট্র্যাক করবেন, ফাস্টিং সুগার একবার দেখবেন, ফাস্টিং পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ এগুলো আমরা দেখতে হয়। এবং কোনো পেশেন্টকে ডায়াবেটিক বলার আগে অ্যাটলিস্ট আমরা 2-3 বার ভেরিফাই করি যে তিনি সত্যি সত্যি, কারণ কোনো একটা ওকেশনে হয়তো তার সুগার কোনো কারণে বেশি ছিল, তাকে ডায়াবেটিক বলে আমরা স্ট্যাম্প করে দিলে তখন ওনার সারা জীবনে সেটা একটা মানে ধারণা তৈরি হয়েছে যে আমি ডায়াবেটিক পেশেন্ট। এবং অনেকেই ভাবে যে ডায়াবেটিস মানে ওষুধ শুরু হলে অথবা ইনসুলিন শুরু হলে কোনোদিন বন্ধ হবে না, এটাও রং কনসেপ্ট। বন্ধ হবে। ডায়েট, লাইফস্টাইল, প্রথমেই বলছি কিওর, ইটস নট এ কিউরেবল, কিওর হয় না আমিও বলছি, কিন্তু বাট কন্ট্রোল করা যায়। এবং ডায়েট লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে বহু মানুষের আমরা 50% পেশেন্টের কিন্তু মেডিসিন বন্ধ হয়েছে। এবং সেটা আগামীতে আপনারাও ডায়েট লাইফস্টাইল ফলো করুন। এবং খাবার দেখা গেছে বেশি পরিমাণে খেলেও সুগার বাড়ছে, না খেয়ে ডবল বাড়ছে। এটা নিয়ে আমার অবজারভেশন বলি, না খেয়ে এবং রুটি খাওয়ার দরুন, এটা নিয়ে আমার কন্ট্রোভার্সি হবে আমি জানি। রুটি, কার্বোহাইড্রেট, এই যে রুটির উপর নিয়ে আমরা কাজ করেছি, আমার পেশেন্টদেরকে আমরা প্রত্যেককে ভাত খাওয়াচ্ছি রুটির পরিবর্তে। তো রুটি খেয়েও সুগার কিন্তু কন্ট্রোলে হচ্ছে না। তো এখানে আমার একটা অবজারভেশন দেখা যাচ্ছে যে যখন আমরা খুব কম পরিমাণে খাচ্ছি, তখন বডির যে ডিমান্ড সেটা ফুলফিল না হলে আমাদের হাতের চর্বি, পায়ের চর্বি, এই যে লিন এন্ড থিন ফ্যাট রয়েছে, সেগুলো বার্নিং প্রসেস, লাইপোলাইসিস হওয়ার পরে যে গ্লুকোজ তৈরি হয় সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং যার কারণে বহু মানুষ কি করছেন বর্তমানে সুগারে, যে ডাক্তারবাবু আমার তো সুগার হয়েছে, আমি খাবোই না, ভাতই খাবো না, ভাত বন্ধ করে দিচ্ছেন, কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট করছেন, এতে সুগার কিন্তু ডবল বেড়ে যাচ্ছে এবং খুব রোগা হয়ে যাচ্ছেন তারা। তো সুগারের পেশেন্ট, আমার ম্যাক্সিমাম পেশেন্ট, আমার অবজারভেশন, সুতরাং এটা সবার সাথে নাও মিলতে পারে, আমার মনে হয়েছে যে অল্প অল্প পরিমাণে ভাত খাওয়া এবং পরিমাণটা বোঝানোর জন্য, কারণ আমরা যে ক্যালোরি ডায়েট চার্ট প্রোভাইড করি 1500 ক্যালোরি অ্যাকর্ডিং টু ওয়েট, সেটা অনেকেই বুঝতে পারেন না।
মানুষের প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে। তো আমার মনে হয়েছিল যেটার কিছু একটা সলিউশন বার করতে হবে। তো আমি নিজের হাতের মুঠো, প্রত্যেকের হাইট অনুযায়ী অনুপাতে হাতগুলো রয়েছে, 99% ক্ষেত্রে এটা হবে। আমি বলি সকালে মুড়িটা ভিজিয়ে 10টায় নিজের হাতে এক মুঠো ভাত, প্রত্যেকের হাত নিজের নিজের দেখুন আলাদা হাইট অনুযায়ী, তো নিজের হাতে এক মুঠো ভাত, ডিম সেদ্ধ একটা আমি দিই প্রোটিনের সাপোর্টের জন্য। কারণ সুগারের পেশেন্টের দেখা যায় কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম ও চোখের প্রবলেম হয়, ঠিক আছে? তো এই নার্ভের প্রবলেম এবং কিডনির প্রবলেমকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, 10-15 বছর পরে দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের ডায়াবেটিক, নেফ্রোপ্যাথি অ্যান্ড নিউরোপ্যাথি খুব কমন 15 ইয়ার্স 20 ইয়ার্সে। তো এটা প্রিভেন্ট করার একটাই হয় যে প্রপার নিউট্রিশন প্রথম থেকে, যার কারণে প্রত্যেককে আমরা দিচ্ছি সপ্তাহে মানে একটা করে ডিম ডেইলি খাওয়াচ্ছি, সপ্তাহে 7 দিনে 7টা ডিম আমরা ফলো করাচ্ছি প্রত্যেকটা পেশেন্টকে। এবং 10টার ভাত নিজের হাতে এক মুঠো, দুপুরের ভাত 2 মুঠো, সন্ধ্যের দিকে একটু মুড়ি সবজি, আর রাতে 2টো রুটি। চা কফি টোটালি বন্ধ। এই সিম্পল ডায়েট ফলো করিয়ে বহু মানুষের আমাদের মেডিসিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ইনসুলিন যাদের চলছে তাদের ইনসুলিন কমে যাচ্ছে বা বন্ধ হচ্ছে। সুতরাং এটা ক্লেম করা ভুল হবে যে ডায়াবেটিক কিউরেবল, বাট এটা ডায়েট, লাইফস্টাইল এবং যোগা, এক্সারসাইজ, কারণ সাইকোলজি ভীষণ বড় ফ্যাক্টর। বারবার যদি আপনাকে ট্রিগার করে আপনার সুগার আছে ভোজবাড়িতে গিয়ে আর বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু সুগারটা এমনিতেই বাড়বে। তো ট্রিগারিং ফ্যাক্টর গুলো কমান, আর কাউকে দায়িত্ব দেবেন না মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার সুগার আছে, নিজের দায়িত্বটা নিজেই রাখুন। আমার মাথামশাই ডক্টর নিয়মিত ডায়াবেটিসের সার্জন কাটিয়েছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট ডায়াবেটিশিয়ান। তো উনি বলছেন তো ডায়াবেটিস হয়ে এসে পেশেন্ট বলে তারপর তাদের ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। আমি বলি উনি বলবেন সেখানে ভাত খাওয়া বন্ধ হয়ে গেল, তাহলে যারা রুটি খায় তারা ডায়াবেটিসের যারা রুটি খাওয়া বন্ধ হলে ভাত খাবে, আমি ভাত ওখানে কিছু খাচ্ছি। এখন সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালোরি, কতটা ক্যালোরি আমরা কনজিউম করতে হবে। আপনাকে মোটামুটি আমি উপোস করবো, ভাত খাবো, রুটি খাবো না, তা হবে না। কিন্তু আপনার যে বজেট অনুযায়ী আপনাকে দেখতে হবে আপনাকে ওজন কমাতে হবে কি, ওজনটা যা আছে সেটাই ঠিক রাখতে হবে, তাহলে সেই অনুযায়ী ক্যালোরি ডিসিশন করতে হবে। তো সেই ক্যালোরির মধ্যে আপনি ভাত, রুটি সবই খেতে পারেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিস খেতে পারেন না এমন কোনো জিনিস নেই, শুধু দেখতে হবে যে কতটা ক্যালোরি তিনি খাচ্ছেন। আমাদের রসগোল্লা খেতে পারেন না, একটু ভাত খেলেন না, সেই আলু খেতে পারেন, হ্যাঁ একটু ভাত করে আলু মিষ্টি সব, হ্যাঁ সবই খেতে পারেন। শুধু জিনিসটা হিসেবটা রাখবেন তেমন কতটা খেতে হবে। আর কারো কিছু জানান? ধন্যবাদ ডক্টর প্রবল সরকার এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সভাপতি ডক্টর